নমস্কার। আমি আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কাজে লাগে তাহলে আমি সার্থক মনে করব। আমাদের ভারতের নির্বাচন কমিশন কয়েকদিন পূর্বে বিজ্ঞপ্তি জারি করেছেন এসআইআরের ব্যাপারে। আপনারা সবাই অবগত আছেন। 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে আমাদের পশ্চিমবঙ্গেও এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। আগামী নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্ম ফিল আপ হবে। এখন এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে বিভিন্ন ভোটারের মধ্যে নানা রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কীভাবে ফর্ম ফিল আপ হবে, কী কী ডকুমেন্টস লাগবে, নামটা বাদ চলে যাবে নাকি, এরকম কিছু মার্কেটেও বেশ কিছু রিউমার ছড়িয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলছি, আমাদেরকে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন যে একটিও বৈধ ভোটারের নাম বাদ যাবে না এবং এই কাজটির জন্য আপনাদেরকে যত্ন সহকারে এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এখন এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার জন্যই আজ আমি এই ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও ভোটারদের যেমন কাজে লাগবে, একইভাবে সরাসরি ফিল্ডে যারা কাজ করবেন বা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন সেই বিএলও মশাইদেরও এই ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ। কাজে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, পারলে লাইক শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি। কাজেই কথা না বাড়িয়ে আমরা সরাসরি এনুমারেশন ফর্মে চলে যাব। এনুমারেশন ফর্মে চলে এসেছি। এই হলো এসআইআর এর এনুমারেশন ফর্ম। এইরকম ফর্ম প্রত্যেক এক্সিস্টিং ভোটারকে দেওয়া হবে। 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী যাদের ভোটার লিস্টের নাম রয়েছে প্রত্যেক ভোটারের জন্য এনুমারেশন ফর্ম থাকবে। এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, আপনার বুথের যিনি বিএলও তার নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, প্রি প্রিন্টেড, অর্থাৎ এগুলো প্রিন্ট করাই থাকবে। তারপরে আমরা লেফট সাইডে চলে যাব। ইলেক্টার্স নেম, এপিক অর্থাৎ এপিক নাম্বার এবং অ্যাড্রেস, এটাও প্রিন্ট করা থাকবে, প্রি প্রিন্টেড। এগুলো আপনাকে কিছু করতে হবে না। 2025-এর ভোটার লিস্টে যেরকম আপনার নাম, এপিক নাম্বার, ভোটার লিস্টে বা আপনার কাছে যে এপিক কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তাতে যে অ্যাড্রেস দেওয়া আছে পিছন দিকে, সেইগুলো সব প্রিন্ট থাকবে। তারপরে 2 নাম্বার বক্সে চলে যাব। 2 নাম্বার বক্সে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেটাকে আমরা বাংলায় বিধানসভা বলি, এবং পিসি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ লোকসভা কেন্দ্রের নাম, তারপরে রাজ্যের নাম, এগুলো সব আগে থেকে প্রিন্ট করা থাকবে। আপনাদেরকে এগুলো কিছু করতে হবে না। তারপরের বক্সে চলে যায়, সেখানে একটা কিউআর কোড থাকবে। তারপরে পরের বক্সে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড ফটো অর্থাৎ আপনার বর্তমান ভোটার কার্ডে যে ফটোটি রয়েছে সেই ফটোটি আপনার এখানে থাকবে, প্রিপ্রিন্টেড থাকবে এবং সেটা যে অবস্থায় আপনার এপিক কার্ডে আছে সেরকমই থাকবে। যদি কেউ কিছুদিন আগে ফটো চেঞ্জ করেছেন, কালার ফটো দিয়েছেন, সেখানে কালার ফটো থাকবে। আর অনেক ফটোই হয়তো দেখবেন যে ভোটারকে ঠিক চিনতেই পারা যাচ্ছে না, আগে ফটোগুলো এরকমই ছিল। যাই হোক, এখানে আপনার ফটোটা থাকবে। তারপরের বক্স অর্থাৎ পেস্ট কারেন্ট ফটো, আপনারা বুঝতে পারছেন, এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজের কালার ফটো যেন ক্লিয়ার দেখা যায় সেরকম একটা ফটো এখানে পেস্ট করতে হবে। কারণ পরবর্তীকালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন আপনাকে নতুন ভোটার কার্ড প্রোভাইড করবেন তখন এই ফটোটাই আপনার ভোটার কার্ডে থাকবে। কাজেই ফটোটা যত্ন সহকারে যতটা পারেন ভালো ফটো এখানে পেস্ট করবেন। এরপর আমরা চলে আসবো পরের বক্সে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কি ফর্মেটে হবে, DDMM YYYY। তারপরের বক্স, সেখানে আধার নাম্বার, এটা দেখুন পাশে লেখা আছে অপশনাল, অর্থাৎ আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। ঘরটা দেখুন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে অবশ্যই দেবেন। ঘরটা হচ্ছে ফাদার্স নেম / গার্জিয়ান্স নেম, অর্থাৎ বাবার নাম বা গার্জেনের নাম। যদি বাবা থাকেন তাহলে বাবার নামটাই লিখবেন, অথবা বাবা না থাকলে মায়ের নাম লিখবেন, যিনি গার্জেন তার নাম লিখবেন। আর ফাদার্স যদি তিনি বাবা হন তাহলে গার্জেনটা কেটে দেবেন। তারপরে ফাদার্স / গার্জেন্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল কেন বলা হচ্ছে না, যদি আপনি কোনো কারণবশত এপিক নাম্বারটা না পেয়ে থাকেন। এরপরে মাদার্স নেম, একইভাবে আপনি মায়ের নাম লিখবেন। মায়ের যদি এপিক নাম্বার জানা থাকে আপনার মায়ের এপিক নাম্বারটা দেবেন। তারপরে স্পাউস নেম, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম যদি তিনি বিবাহিত হন, আর মেয়েদের ক্ষেত্রে তার স্বামীর নাম। আর যদি অবিবাহিত হন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এনে লিখে ছেড়ে দেবেন। আর যে নামটা লিখবেন তার যদি এপিক নাম্বার আপনার জানা থাকে এপিক নাম্বারটা দেবেন, না থাকলে না দেবেন। যেগুলো ইফ অ্যাভেলেবেল অর ইফ অ্যাপ্লিকেবল লেখা আছে সেই জায়গাগুলো আপনি পেলে দেবেন, না পেলে ছেড়ে দেবেন। এরপর গুরুত্বপূর্ণ জায়গায় আসছি, তার নিচে লেফট সাইডের যে বক্সটা রয়েছে সেটা ভালো করে দেখুন। ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। এই লাস্ট এসআইআর মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের লিস্ট নির্বাচন কমিশন থেকে অলরেডি তাদের পোর্টালে, তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আপনারা নিজেরা যদি কম্পিউটার, মোবাইল এসবে
একটু অভ্যস্ত হন, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তার লিঙ্কও আছে, আমি সম্ভব হলে ডেসক্রিপশনে নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তাছাড়া প্রত্যেক বিএলওর কাছে এই 2002-এর এসআইআরের লিস্ট প্রোভাইড করা হবে, দেওয়া হবে। প্রত্যেক বিএলওর কাছে এই লিস্টটা থাকবে হার্ড কপি হিসাবে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি বিএলওদের জন্য, যারা বিএলও ডিউটি করবেন, আপনারা পারলে এই ভোটার লিস্ট 2002-এর যে ভোটার লিস্ট তার পিডিএফ আপনি ডাউনলোড করে বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন গ্রুপের মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে আপনার কাজটা অনেক সুবিধা হবে আপনার কাজে। কারণ এই ভোটাররা যখন এখানে এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার এইসবগুলো লিখতে বলবে, তখন তারা কিন্তু জানে না। এখনকারটা জানে, কিন্তু 2002 সালে তার ভোটার নাম্বার কত ছিল, সিরিয়াল নাম্বার কত ছিল, এগুলো তারা জানে না। তাহলে আপনাকে বিএলওকে বারবার ফোন করবেন, জানতে চাইবেন। যারা শিফট হয়ে, যেসব মেয়ে ছেলে বিয়ে হয়ে অন্যত্র চলে গেছে, তারাও কিন্তু আপনাকে ফোন করে বলবেন যে আমার বাবার নামটা কত সিরিয়ালে আছে, আমার মায়ের নামটা কত সিরিয়াল নাম্বার আছে, এপিক নাম্বার কত, এগুলো কাইন্ডলি বলুন। তাহলে আপনি বিএলও হিসাবে যদি এই ফোন কল অ্যাটেন্ড করতে থাকেন, তাহলে আপনি নিজের কাজটা কখন করবেন? কাজেই আপনি যতটা সম্ভব এই ভোটার লিস্টটা আপনার যে এনুমারেশন এরিয়া, যতটার মধ্যে আপনি কাজ করবেন, আপনার যে বুথ, সেখানে যতটা পারেন আপনার বিভিন্ন বন্ধুবান্ধব হেনতন মহলে ছড়িয়ে দেবেন, যাতে তারা সেখান থেকে ওটা কালেক্ট করতে পারে। বিভিন্ন এখন গ্রুপ আছে, বিভিন্ন কমিউনিটি আছে, গ্রুপে অনেকে রয়েছে যারা আপনার বুথের ভোটার, তারা এখান থেকেও কালেক্ট করে দিতে পারবে। যাই হোক, এখানে কিন্তু এই বক্সটা যাদের 2002 সালে অর্থাৎ লাস্ট এসআইআরে যাদের নাম ছিল, তাদের জন্য এই বক্সটা ফিল আপ হবে। এটা ভালো করে বুঝে নিন। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, তাদের ক্ষেত্রে এই বক্সটা ফিল আপ হবে। যাদের 2002-এ ভোটার লিস্টে নাম ছিল না, অর্থাৎ সেই সময় 18 বছর হয়নি, তাদের ফিল আপটা কিন্তু এখানে হবে না। এইখানে তাদেরই হবে যাদের 2002-এ নামটা আছে। আমি বললাম যে 2002-এ নামটা আপনি কীভাবে কালেক্ট করবেন। যাই হোক, সেখানে নাম লিখবেন। আপনার ধরুন 2002-এ ভোটার লিস্টে নাম আছে, তাহলে সেখানে আপনার নামটা কী ছিল, এখানে নামটা লিখবেন 1 নাম্বার লাইনে, ইলেক্টার্স নেম। এখনকারটা নয় কিন্তু, সবসময় মাথা রাখবেন, এটা কিন্তু 2025-এর না, এটা হচ্ছে 2002 সালের। ঠিক আছে, 2002 সালে আপনার নাম যা ছিল সেই নামটা লিখবেন। তখন আপনার এপিক নাম্বার কী ছিল, তখনকার এপিক নাম্বারের সাথে এখনকার এপিক নাম্বারের মিল নাও হতে পারে। কিছু পুরানো এপিক কার্ড যে আছে, যেগুলো জেনারেলি ডাব্লিউবি সিরিজ দিয়ে, সেগুলো হয়তো কিছু মিলতেও পারে, কিন্তু অনেকেরই চেঞ্জ হয়ে গেছে, কারণ ডাব্লিউবি সিরিজটা আস্তে আস্তে নির্বাচন কমিশন তুলে দিতে চাইছেন। কাজে এপিক নাম্বারটা সেই সময় লিখবেন, এখনকারটা লিখবেন না কিন্তু। সেটাও ইফ অ্যাভেলেবেল। এই জন্য ইফ অ্যাভেলেবেল বলা হচ্ছে, কারণ 2002-এ আপনি যদি ভোটার লিস্ট দেখেন, দেখবেন অনেক ভোটারের পাশে এপিক নাম্বার নেই, পুরো ব্ল্যাঙ্ক। কাজেই আপনার ঘাবড়াবার কিছু নেই। যদি ওখানে 2002-এর লিস্টে দেখতে পান যে আপনার নামের পাশে এপিক নাম্বার একটা দেওয়া আছে, আপনি সেটা দেখে দেখে লিখবেন। যদি না থাকে, আপনি ওই ঘরটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন, বা নট অ্যাপ্লিকেবলও লিখতে পারেন। যাই হোক, ব্ল্যাঙ্ক রেখে দেওয়া ভালো। এরপরে রিলেটিভস নেম, ওখানেই পেয়ে যাবেন যে রিলেটিভস নেম কি আছে, তিনি বেঁচে আছেন কি মারা গেছেন সেটা দেখান নেই, আপনি রিলেটিভস নেমটা লিখবেন, কারণ এই ডেটাগুলো সব ম্যাচ করবে। ঠিক আছে, তারপরে রিলেশনশিপ, যার নামটা রিলেটিভের ওখানে দেবেন, তিনি আপনার পিতা না মাতা সেটা লিখবেন, ফাদার মাদার, যাই হোক সেটা লিখবেন। তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন। হতে পারে যে সেই সময় ডিস্ট্রিক্ট অন্য ছিল, এখন অনেক ডিস্ট্রিক্ট ভেঙে অন্য হয়েছে, তাহলে সেই সময় যেটা ছিল, যেমন আমি উদাহরণ হিসাবে বলতে পারি যে যেমন বর্ধমান ডিস্ট্রিক্ট, তাহলে সেই সময় আপনি বর্ধমান পাবেন। কিন্তু এখন হয়তো আপনি যেখানে বিলংস করেন সেটা হয়তো পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান হয়ে গেছে। কাজেই আপনি সেই সময় ডিস্ট্রিক্ট নেম যা ছিল তাই লিখবেন, সেই সময় স্টেট যা ছিল তাই লিখবেন, এগুলো আপনি কোনো চেঞ্জ করবেন না। তারপরে এসি নেম, এটা একটু ভালো করে জেনে নেবেন। এসি নেম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে এটা হচ্ছে বিধানসভার নাম। আপনার বর্তমান বিধানসভা নয় কিন্তু, এই জিনিসটা ভালো করে বুঝে নেন, আপনার বর্তমান বিধানসভা নয় কিন্তু 2002-এ আপনার বিধানসভার যা নাম ছিল সেই বিধানসভার নাম এখানে লিখতে হবে। এই জন্য বলছি, কারণ 2002-এ আপনার বিধানসভা বর্তমান যেটা আছে সেই সময় হয়তো সেটা ছিল না, হতেই পারে সেই সময় ছিল না। কারণ আপনারা অনেকেই জানেন, বিএলওরাও জানেন যে ডিলিমিটেশনে অনেক বিধানসভার কমেছে বেড়েছে, এরকম একটা ব্যাপার হয়েছে। কাজে হয়তো আপনার ওই বিধানসভা চেঞ্জ হয়ে বর্তমান অন্য বিধানসভা হয়েছে। কাজে এইটা ওইখানে যে 2002-এর যে ভোটার লিস্ট, সেখানে দেখবেন উপরের ফার্স্ট পেজে কিন্তু ওটা প্রিন্ট করা আছে, আপনারা কেয়ারফুলি ওটা দেখবেন। ওখানে বিধানসভার নম্বর, পার্ট নাম্বার এবং আপনার নামটা যে সিরিয়াল আছে সেই সিরিয়াল নাম্বার, নিচে 3টে ঘর দেখুন দেওয়া আছে। এসি নাম্বার, এসি নাম্বারের ঘরে আপনি বিধানসভার নাম্বারটা লিখবেন 2002-এর, কিন্তু আমি বারবার একটা কথা বলছি 2025-এরটা নয় কিন্তু। তারপরে ওই বিধানসভার আপনার যে পোলিং স্টেশন সেটাই হচ্ছে পার্ট নাম্বার, সেটাও দেখবেন। ওই প্রথম পেজটা ভালো করে লক্ষ্য করবেন, 2002-এর লিস্টে ওখানে পার্ট নাম্বার দেওয়া আছে, এসি নাম্বার দেওয়া আছে, এবং আপনার নামের বাম পাশে দেখবেন আপনার সিরিয়াল নাম্বারটাও দেওয়া আছে। আপনার যদি 10 নম্বরের নাম থাকে আপনি 10 লিখবেন। এই হলো এই বাঁদিকের ঘরটা হলো কিন্তু যাদের 2002-এ ভোটার লিস্টে নাম ছিল তাদের ক্ষেত্রে। এরপর যাদের 2002-এ ভোটার লিস্টে নাম ছিল না, ঠিক আছে, অর্থাৎ বেশিরভাগ যাদের বয়স 40-এর নিচে, তাদের 2002-এর ভোটার লিস্টে নাম থাকার কথা নয়, তাদের ক্ষেত্রে বাঁ দিকের এই বক্সটা ফিল আপ হবে না, বাঁ দিকের বক্সটা আপনি ছেড়ে দেবেন। তাদের ক্ষেত্রে এই ডান দিকের যে বক্সটা আছে এইটা আপনাকে ফিল আপ করতে হবে, ডান দিকের বক্সটা এইটা। ঠিক আছে, ডান দিকের বক্সে আপনি 2002-এর আপনার নাম ছিল না, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার বাবার বা মায়ের নাম ছিল কিনা। যদি বাবা মায়ের নাম থাকবেই অবশ্যই, যদি না থাকে তাহলে আপনি অন্য রিলেটিভের নাম লিখতে পারেন। সেটা যদিও এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয় যে রিলেটিভের কার কার নাম লেখা যাবে না যাবে, সেটা পরবর্তী সময়ে যেমন যে আপডেট আসবে আপনাদের সাথে শেয়ার করবো। এখন ওখানে কিন্তু আপনার বাবার নামটা লিখবেন, ওখানে আপনার বাবার নাম পেয়ে গেলে আপনার বাবার নাম লিখবেন, এপিক নাম্বার লিখবেন, ওখান থেকে পেয়ে যাবেন 2002-এর লিস্ট থেকে। রিলেটিভস নেম লিখবেন, রিলেশনশিপটা লিখবেন। ঠিক আছে,
তারপরে ডিস্ট্রিক্ট নেম লিখবেন, তারপরে স্টেট লিখবেন, সেই সময়কারী ওইগুলো হবে 2002 এটাও কিন্তু দেখুন উপরে লেখা আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ লাস্ট এসআইআরে আপনার রিলেটিভের ডিটেলসটা এখানে লিখতে হবে, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ঠিক আছে, এইগুলো লিখে দেবেন। এইগুলো সেম হবে আগেরটার মতন, আগেরটা যেরকম সেম হবে, কারণ 2002 এসি নাম্বারটা কী ছিল, পার্ট নাম্বার কী ছিল, সিরিয়াল নাম্বার কী ছিল আপনার নয়, কিন্তু যেহেতু আপনার নাম তখন 2002 এর লিস্টে ছিল না, আপনার বাবার বা মায়ের সেই ডিটেলসটা দেবেন। এরপর এগুলো কেয়ারফুলি একটু দেখে নেবেন, লিখবার আগে ভালো করে দেখে নেবেন যেন কাটাকাটি, হোয়াইটনার এসব ইউজ না হয়, যাতে স্পষ্ট বোঝা যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন। কারণ এইগুলো আপনি লিখে দেওয়ার পর এগুলো আবার ইসিআই এর যে সাইট আছে ওখানে এগুলো আপলোড হবে, ম্যাচিং হবে, যদি ম্যাচিং না হয় পরবর্তীকালে সমস্যা হবে, হয়তো আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে, কাজে এগুলো একটু কেয়ারফুলি লিখবেন। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে এখানে দেখুন সিগনেচার স্ল্যাশ লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টার্স অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশনিং রিলেশন উইথ ডেট। এইখানে আপনার নাম যদি 2002 লিস্টে থাকে আপনি এখানে সই করবেন, বা আপনার নাম যদি নাও থাকে, আপনার রিলেটিভের নাম দিয়ে আপনি ম্যাচিং করিয়েছেন, সেক্ষেত্রেও আপনি এখানে সই করবেন। সই করে আপনি এখানে ডেট দেবেন, যে তারিখে আপনি সই করছেন ডেটটা দেবেন। আর যদি কোনো ভোটার ইন কেস অ্যাবসেন্ট থাকে, মানে বাড়িতে না থাকে, হয়তো কর্মসূত্রে বাইরে আসে, তার ক্ষেত্রে তার ফ্যামিলির অ্যাডাল্ট মেম্বার মানে আপনি বুঝতে পারছেন 18 বছর বয়স অলরেডি যার হয়ে গেছে, কোনো বাচ্চাকে দিয়ে সিগনেচার করবেন না, সেক্ষেত্রে ফ্যামিলির কোনো অ্যাডাল্ট মেম্বার এখানে সই করে পাশে রিলেশনটা লিখে দেবেন। ধরুন আপনার ছেলে, সাপোজ আপনার ছেলে বাইরে আছে, তার ফর্মটা আপনি ফিল আপ করছেন, সেখানে বাবা হিসাবে আপনি আপনার নামটা সিগনেচার করবেন, এখানে পাশে লিখে দেবেন কথা, ঠিক আছে, তাহলে এটা বোঝা যাবে যে এই ক্যান্ডিডেটের বাবা ফর্মটা ফিল আপ করে সিগনেচার করেছেন। এরপর এই ফর্মটা বিএলও আপনার কাছ থেকে কালেক্ট করে নেবেন, আপনি যত্ন করে রাখবেন, বিএলও যথাসময়ে আপনার কাছ থেকে কালেক্ট করে নেবেন। এরপর আপনাকে আর কোনো আপাতত কাজ নেই, আপনি তারপরে অপেক্ষা করবেন 9 তারিখে, মানে 9 ডিসেম্বর একটা ড্রাফট ইলেক্ট্রাল রোল পাবলিশ হবে, সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার নামটা ওখানে এসেছে কি না। যদি নাম নাও এসে থাকে ঘাবড়াবার কিছু নেই, কারণ এর পরবর্তী অনেকগুলো ধাপ আছে। ওদের আপনার ফর্ম ফিল আপে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আরও কোনো ফার্দার ইনফরমেশন ওরা চায়, সেক্ষেত্রে আপনাকে কল করতে পারে, বিএলও থ্রুতে আপনাকে মেসেজ দিতে পারে। তাই ওই 9 তারিখে যে ড্রাফট ইলেক্ট্রাল রোল পাবলিশ হবে, সেটাতে যদি আপনার নাম নাও থেকে থাকে, বিন্দুমাত্র বিচলিত হবেন না, বিএলও যথাসময় আপনার সাথে যোগাযোগ করে নেবে, বা আপনি ফোন পাবেন, মেসেজ পাবেন, আপনাকে হয়তো আরও কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হতে পারে, যাই হোক সেগুলো পরবর্তী ধাপ। এখন আজকে আমরা যে জিনিসটা নিয়ে মেন আলোচনা করতে শুরু করছি সেটা হলো এনুমারেশন ফর্ম। আশা করি আপনার এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটা বুঝতে পেরেছেন। তবু যদি কোনো জায়গায় অসুবিধা হয়, সাহায্যের জন্য তো আপনার বিএলও আপনার পাশেই রয়েছেন, আপনি বিএলওকে ফোনে কল করতে পারেন, বলতে পারেন। বিএলওর যদিও প্রচুর চাপ থাকবে, হয়তো আপনার ফোন কলটা অ্যাটেন্ড করতে পারলো না, তবে বিএলও তো আপনার ওই বুথেরই ভোটার, তাই ওনার সাথে আপনি ফিজিক্যালিও দেখা করতে পারবেন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনি সেই জায়গাটা তড়িঘড়ি করে ফিল আপ করবেন না, ওইটা ফাঁকা রেখে দেবেন, বিএলও পরামর্শ নিয়ে তারপর ফিল আপ করবেন। ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ইনুমারেশন ফর্ম ফিল আপে সহযোগী হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে সাহায্য করতে পারি।